আয়ুষ আর কুসুমকে গাঙ্গুলি বাড়িতে আবার বিয়ে দেবে বলেই সকলকে চমকে দিল ইন্দ্রাণী। ধারাবাহিকের শুরুতেই দেখা যাচ্ছে আয়ুষ সকলের সামনে দাঁড়িয়ে বলছে, আমার অধিকার থেকে যদি বঞ্চিত করো তাহলে আমি লিগ্যাল স্টেপ নেব। ইন্দ্রাণী তো তখন প্রচণ্ড রেগে গিয়ে আয়ুষকে বলছে, তোমার এত বড় স্পর্ধা, তুমি ইন্দ্রাণী গাঙ্গুলিকে ভয় দেখাচ্ছ লিগ্যাল স্টেপ নেবে। রাজ তো তখন ইন্দ্রাণীকে বলছে, শান্ত হও, আমি তোর সঙ্গে কথা বলছি। এই বলে তো আয়ুষকে বলছে, তোমার মাথার মধ্যে কি চলছে আমাকে খুলে বলো তো, একদিন আগে তো সব কিছু ঠিক ছিল। দেখো, তুমি আমাদের ছেলে, আমাদের শিক্ষা দীক্ষায় বড় হয়েছো, তোমার মুখে এই সম্পত্তি ভাগের কথা মানায় না আয়ুষ। ঈশান তো তখন কাঁদতে কাঁদতে আয়ুষকে বলছে, তুই এতদিন ধরে এই বাড়ির লোকেদের কাছে ফেরার জন্য ছটফট করছিলিস, আর এখন ভাগ নিয়ে তুই ভালো থাকতে পারবি তো? তখন তো রাজও আয়ুষকে বলছে, তুমি কি এই পরিবারটাকে ভেঙে সুখে থাকতে পারবে আয়ুষ? আয়ুষ তখন বলছে, আমি পরিবারের ভবিষ্যতের কথা ভাবি না, সমাজের কথা ভাবি না, আমার নিজের বুদ্ধিতে যেটা বলছে আমি সেটাই করছি, আমার সম্পত্তির ভাগ চাই, কারণ আমাকেই আমার সংসারটা করতে হবে। তখন তো সিদ্ধার্থ আয়ুষকে বলছে, তোর সংসার আর আমাদের সংসার কি আলাদা আয়ুষ? আয়ুষ তখন বলছে, অফকোর্স কাকাই, তোমরা সবাই একই লাইফস্টাইল লিড করো, একসঙ্গে থাকো, আমি আর কতদিন ওই সার্ভিস কোয়ার্টারে আমার শ্বশুরবাড়িতে থাকবো বলতে পারো? আমি আর কতদিন আমার স্ত্রীকে এরকম খারাপ অবস্থায় রাখতে পারবো বলতে পারো আমায়? আচ্ছা কাকাই, আমি তো এ বাড়ির বড় ছেলে, আর কুসুম তো এ বাড়ির বড় বউ, তাই এ বাড়ির সুখ স্বাচ্ছন্দ্য বিলাসিতা সব তো উপভোগ করার অধিকার আছে কুসুমের। মীনাক্ষী তখন মনে মনে বলছে, আমি তো ভেবেছিলাম কুসুম সম্পত্তির ভাগ চাইলে আয়ুষ ঝগড়াঝাটি করবে, করতেই কুসুম ডিভোর্স দিয়ে চলে যাবে। এ তো উল্টো সুর গাইছে আয়ুষ। তখনই আয়ুষ বলছে, আমার স্ত্রীর সুখের জন্য আমি এই ভাগটুকু চেয়ে নিতে চাইছি। ইন্দ্রাণী তখন মনে মনে বলছে, ও তার মানে সবটা কুসুমের ষড়যন্ত্র, ও আয়ুষকে ব্যবহার করে সম্পত্তির ভাগ নিতে চাইছে, ডিভোর্স দেওয়ার পরিবর্তে আয়ুষকে ইউজ করে ও ফায়দা লুটতে চাইছে। তখনই সিদ্ধার্থ আয়ুষকে বলছে, তুই শুধু একবার মুখ ফুটে বল আয়ুষ, তোর বাবা তোর কাকা আমরা সবাই তোকে সব কিছু দিয়ে দেবো। ঈশানও তখন আয়ুষকে বলছে, ভাইদা আমি মার সঙ্গে কথা বলবো তোদেরকে এই বাড়ি আনার জন্য, তাহলে তো আর সম্পত্তির ভাগের দরকার পড়বে না, বল? আয়ুষ তখন বলছে, সম্পত্তির ভাগ আমার চাই ঈশান, মা যদি কাগজে সই না করে আমার সম্পত্তির ভাগ না দেয় তাহলে আমি এখান থেকে এক পাও নড়বো না। রাজ তখন আয়ুষকে বলছে, তুমি আমার কথাটা মাথা ঠান্ডা করে শোনো প্লিজ। তখন ইন্দ্রাণী চিৎকার করে বলছে, এনাফ, এবারে কেউ আর কোনো কথা বলবে না, এবার আমি বলবো, ওরা শুনবে। এই বলে তো অনুশ্রীকে বলছে, চাবিটা নিয়ে আমার আলমারি খুলে একটা সামনে ফাইল দেখতে পাবে, ওটা নিয়ে এসো। অনুশ্রী তো তখন চাবি নিয়ে আনতে চলে যায়। ইন্দ্রাণী তখন আয়ুষকে বলছে, তুমি কালো পট্টি পরে আছো, আমি সব বুঝিয়ে দিয়ে দেবো কড়াই গন্ডায়। এদিকে মীনাকে তখন মনে মনে বলছে, দেখেছেন তো এই বাড়িতে কিরকম পার্সোনালিটি হয়, আমি যখন ভাগ চাইলাম তখন আমাকে বকাবকি করলো, আর নিজের ছেলের বেলা আলমারি থেকে ফাইলপত্র বের করে নিয়ে আসছে, এটা কি ঠিক? এদিকে কুসুম তখন মনে মনে বলছে, ঠাকুর আমায় সাহায্য করো এই ভাগ বাটোয়ারা আটকাতে, পরিস্থিতি হাতের বাইরে চলে যাওয়ার আগে আমি যেন সামনে নিতে পারি। তখনই তো অনুশ্রী ইন্দ্রাণীর হাতে ফাইল টেনে দেয়। ইন্দ্রাণী তখন বলছে, আমি অনেক আগে থেকেই আয়ুষ, ঈশান, সিদ্ধার্থ এদের সম্পত্তির ভাগ আমি করে রেখেছি, কিন্তু এভাবে সেটা হস্তান্তর করতে হবে সেটা আগে ভাবিনি। তুমি আজ অবধি আমার কাছে কিচ্ছু চাওনি আয়ুষ, কিন্তু আজ তুমি সব থেকে বড় হিসেবটা বুঝে নিতে চাইলে। এই নাও, নিজের হিসেবটা বুঝে নাও, নিয়ে এই বাড়ির থেকে বেরিয়ে যাও। আয়ুষ তো তখন কাগজটা নিতে যাবে, তখন ঈশান হাতটা ধরে নিয়ে বলছে, না ভাইদা তুই কিছুতেই নিবি না, তুই বুঝতে পারছিস না ভাইদা, এই পেপারটা নিলে অনেক বড় ব্ল্যান্ডার হয়ে যাবে। আয়ুষ তো তখন চিৎকার করে বলছে, আমাকে ছেড়ে দে। এই বলে তো ঈশানকে জোরে ধাক্কা দিয়ে ফেলে দেয়। রাজ তখন ঈশানকে বলছে, ওকে আটকিও না, ও সম্পত্তির ভাগ নিয়ে নিয়েছে, ওকে ওই সম্পত্তি নিয়ে সুখে থাকতে দাও ঈশান, আমি স্বপ্নেও ভাবতে পারিনি যে এইরকম একটা দিন দেখতে হবে। ইন্দ্রাণী তখন রাজকে বলছে, আমাদের স্বপ্ন এখন দুঃস্বপ্ন হয়েছে রাজ, এই ছেলেটাকে নিয়ে যে স্বপ্ন আমি দেখেছিলাম তাতে আগুন লাগিয়ে দিয়েছে। যেই ভাগ বাটোয়ারের কথা আমাদের গাঙ্গুলি বাড়িতে হওয়ার কথা ছিল না, এই কুসুমের পাল্লায় পড়ে এই ছেলে ঘটাচ্ছে। ঠিকই আছে, সঙ্গী যেরকম বেঁচেছে তার পথও তো সেরকমই হবে, ভুল সঙ্গী তাই ভুল পথ। আসলে মানুষের যখন পতনের সময় আসে না, তার বুদ্ধি লোপ পায়, একের পর এক ভুল সিদ্ধান্ত নেয়, যেটা আজ আয়ুষ করছে। চিন্তা করো না, তোমার প্রপার্টিতে সমান ভাগ আছে, শুধু এই বাড়িটাতে থাকার অধিকার নেই। নাও তোমার সম্পত্তির ভাগ নাও আর বেরিয়ে যাও এই বাড়ি থেকে। এই বলে তো পেপারটা আয়ুষের গায়ে ছুঁড়ে দেয়। আয়ুষ তখন পেপারটা নিয়ে কুসুমকে বলছে, তুমি প্রপার্টির ভাগ চেয়েছিলে না, একদিকে গাঙ্গুলি এমপ্লয়ারের আমার অংশ আর একদিকে আমি, তুমি ভেবে নাও কোনটা নেবে। কুসুম তখন বলছে, ছোট সাহেব আপনি সম্পত্তি আর স্বামীর মধ্যে একজনকে বেছে নিতে বলছেন? আয়ুষ তখন বলছে, এক্স্যাক্টলি, একসঙ্গে দুটো পাওয়ার অধিকার তোমার নেই কুসুম, তুমি যদি আমাকে চাও তাহলে এই সম্পত্তি ছাড়তে হবে, আর যদি সম্পত্তি চাও তাহলে আমাকে ছাড়তে হবে, সিদ্ধান্তটা তাড়াতাড়ি নাও কুসুম। কুসুম তখন মনে মনে বলছে, ঠাকুর আমি এটাই তো চেয়েছিলাম, ছোট সাহেবকে দেবীমার কাছে ফিরিয়ে দিয়ে চলে যেতে চেয়েছিলাম,
কিন্তু সকলের সামনে যে এত তাড়াতাড়ি সিদ্ধান্ত নিতে হবে, এত তাড়াতাড়ি চলে যেতে হবে সেটা ভাবতে পারিনি। এই বলে তো আয়ুষকে বলছে, আপনি আমার স্বামী হন, কেউ নিজের স্বামী আর জীবন সঙ্গীকে কি এইভাবে ছেড়ে দিতে পারে? আর এটাও তো আমাদের অধিকারের, এটা বা কি করে ছাড়ি? ছোট সাহেব, আমি এই অংশটা চাইছি কারণ আমরা দুজনে যেন ভালোভাবে কাটাতে পারি। এই বলে তো মনে মনে বলছে, আমি এক কথায় কাগজটা নিয়ে নিলে সবাই দেবীমাকে সন্দেহ করতে পারে, তাই কিছুক্ষণ এই নাটকটা আমায় চালিয়ে যেতে হবে। এই বলে তো আয়ুষকে বলছে, দেখেছেন তো, যেই সাম্রাজ্যটা দেবীমার হাতে হাত রেখে গড়ে তুলেছিলেন সেটা আপনার অধিকার নয়, দান হিসেবে দেওয়া হলো ছোট সাহেব। এনাদের কাছে আপনার কোনো মর্যাদা নেই, এনারা আপনার কাছের মানুষ নয়। আপনার কাছের মানুষ হলাম শুধুমাত্র আমি ছোট সাহেব। তাই আপনার নিজের অধিকার, আপনার নিজের স্ত্রীকে নিয়ে এখান থেকে বেরিয়ে চলুন। আমরা এই সাম্রাজ্যটাকে অনেক বড় করব, নতুন করে একটা দুনিয়া তৈরি করব, তাই চলুন এখান থেকে। এই বলে তো আয়ুষের হাতটা ধরে। আয়ুষ তখন হাতটা ছাড়িয়ে নিয়ে চিৎকার করে বলছে, আমি বললাম তো তোমার পক্ষে দুটো একসঙ্গে পাওয়া সম্ভব নয় কুসুম, তুমি যে কোনো একটাকে বেছে নাও। ঈশান্ত তখন সকলকে বলছে, আমরা তো জাদুকরকে চিনি, এই সম্পত্তির জন্য জাদুকর ভাইদেরকে ছেড়ে যাবে না, তাই তো? মীনাক্ষী তো তখন ঈশানকে বলছে, আরে দাঁড়া, জাদুকরের আজকে নতুন জাদু দেখবি, আমি বলছি এই মেয়ে আজকে সকলকে চমকে দেবে। আয়ুষ তো তখন কুসুমকে বলছে, আমার হাতে কিন্তু সারাদিন সময় নেই, আমি বারবার বলছি যে কোনো একটাকে বেছে নাও। কুসুম তখন সম্পত্তির কাগজটা হাতে নিয়ে বলছে, আমি দুটোর মধ্যে একটাকে বেছে নিতে পারবো না, স্বামী আর সম্পত্তি আমার দুটোই চাই। আয়ুষ তখন বলছে, তুমি যেটা চেয়েছো সেটা প্রথমে বেছে নিয়েছো কুসুম, তোমার হাত প্রথমে প্রপার্টির কাগজের উপরে গেছে, সেখানেই আমি বুঝে নিয়েছি আসলে তুমি কি চাও। এবার তুমি প্রপার্টির কাগজ হাতে পেয়ে গেছো, এক্ষুনি এখান থেকে বেরিয়ে যাও, আমি তোমার সাথে যাব না। এই বলে তো চিৎকার করে বলছে, এখনো দাঁড়িয়ে রয়েছে কেন, বেরিয়ে যাও। বলেই তো কুসুমকে ধাক্কা দেয়। ঈশান তখন আয়ুষকে বলছে, ভাইদা তুই কি বলছিস, কি নিজের ভালোবাসার মানুষকে এভাবে চলে যেতে বলছিস? ভাইদা তুই তো সিচুয়েশনটা বোঝার চেষ্টা কর, তুই অনেকটা তো ম্যাচিওর্ড। আয়ুষ তখন বলছে, তোরা তো সবাই দেখলি, ও প্রথমে প্রপার্টির কাগজটা হাতে নিল, আর চলেই এসেছে যখন প্রপার্টির কাগজ, ওকে চলে যেতে বলে এখান থেকে। ও শেষ পর্যন্ত আমাকে ফোর্স করে যাচ্ছিল সম্পত্তি ভাগের জন্য। আমি জানি না কেন আমার মনে হালকা আশা ছিল, আমি ভেবেছিলাম হয়তো মায়ের সামনে সেই বিহেভটা করতে পারবে না, কিন্তু সেটাই করলো ঈশান, সেটাই করলো। আর এখানে এসেও সেই বিহেভ করলো, আর শেষ পর্যন্ত আমার সম্পত্তির অংশও পেয়ে গেছে। আর কি চাই ওর? এটা নিয়েই ও আনন্দের দিন কাটাক, অনেক দূরে চলে যাক এখান থেকে। অনুশ্রী তখন কুসুমকে বলছে, তোমার সংসারটা ভেঙে যাবে, এই পেপারগুলো তুমি মনিকে ফিরিয়ে দাও কুসুম। কুসুম তখন বলছে, না অনুশ্রী, আমি সম্পত্তি চাই, ছোট সাহেব যদি না যেতে চাই যাবেন না, আমি কিন্তু গাঙ্গুলি বাড়ির বড় বউয়ের অধিকারটা ছাড়বো না, ওটাকে নিয়েই যাব। এই বলে তো চলে যাচ্ছিল। রাজ তখন বলছে, এটা করো না কুসুম, আমার কথাটা শোনো। ইন্দ্রাণী তখন রাজকে বলছে, আর কোনো কথা বলবে না ওর সঙ্গে। রাজ তখন বলছে, আমাকে কথা বলতে দাও। এই বলে তো কুসুমকে বলছে, তুমি এ বাড়ির বড় বউ, আমি সব সময় ভেবেছি যে তুমি আমার আয়ুষের আদর্শ জীবন সঙ্গিনী, আমার এই ধারণাটাকে ভুল প্রমাণ করে এভাবে চলে যেও না। আমি জানি তুমি এরকম নয়, কিন্তু হঠাৎ এই সমস্ত কথা কেন বলছো? একদিনে তুমি এতটা বদলে গেলে? তুমি তো আগেও আমাদের পরিবারকে নিজের জীবনে তোয়াক্কা না করে বাঁচিয়েছো, তাহলে আজকে কেন এরকম চূড়ান্ত স্বার্থপরের মতো ব্যবহার করছো? তোমার জীবন সঙ্গী আয়ুষকে এভাবে ছেড়ে তুমি চলে যাচ্ছ? কুসুম তখন হাত জোড় করে বলছে, আমাকে ক্ষমা করবেন বড় সাহেব, আমার সিদ্ধান্তে আপনি যদি কষ্ট পেয়ে থাকেন আমি ক্ষমা চাইছি। এই বলে তো চলে যাচ্ছিল। মীনাক্ষী তো তখন হাসতে হাসতে সকলকে বলছে, শেষ পর্যন্ত এই মীনাক্ষীর বচন সত্যি হলো তো? আমি সব সময় বলে এসেছি এই মেয়ে সোজা জিনিস নয়, আয়ুষকে ফাঁসিয়ে সম্পত্তি হাতিয়ে নিয়ে বেরিয়ে যাওয়ার প্ল্যান, কিন্তু আমার কথা কেউ শোনোনি, চারপাশে শুধু কুসুমির গুণগান নিয়ে গেছো। এবারে তাহলে আমি ঠিক প্রমাণ হলাম আর তোমরা হলে ভুল। এই বলে তো ইন্দ্রাণীকে বলছে, দিদি দেখতে পাচ্ছ, তোমার চোখের সামনে দিয়ে সম্পত্তি নিয়ে বেরিয়ে গেল, তুমি কিচ্ছু করতে পারলে না, অনুশোচনা করো না, কারণ ওই মেয়েটা তোমার ছেলেকে কোনোদিন ভালোই বাসেনি, শুধু সম্পত্তির লোভে এসেছিল এখানে, আর আজকের এই মেয়েটা নিজের আখের গুছিয়ে নিয়ে বেরিয়ে গেল, তুমি কিচ্ছু করতে পারলে না। ঈশান্ত তখন কুসুমের কাছে গিয়ে বলছে, তুমি এটা করতে পারো না, আমি জানি তুমি সম্পত্তির জন্য ভাইজাকে ছেড়ে যেতে পারো না, কিন্তু কেন করছো আমি জানি না, যেও না। অনুশ্রীও যখন কাঁদতে কাঁদতে কুসুমকে বলছে, প্লিজ কুসুম, তুমি এই পেপারসগুলো মনিকে ফিরিয়ে দিয়ে বাড়িতে থেকে যাও প্লিজ। কুসুম তো তখন আয়ুষের দিকে তাকিয়ে কাঁদতে কাঁদতে মনে মনে বলছে, শেষবারের মতো যদি ছোট সাহেব একবার আমার দিকে তাকাতেন তাহলে চোখে চোখ রেখে আমি বিদায় নিতাম। তখনই তো অনুশ্রী কাঁদতে কাঁদতে কুসুমকে বলছে, তুমিই এ বাড়ির আদর্শ বড় বউ, কারণ তুমিই সম্পর্কগুলোকে আগলে রাখতে জানো। এভাবে নিজেকে ভুল প্রমাণ করে, লোভী প্রমাণ করে বাড়ি থেকে বেরিয়ে যেও না কুসুম। কুসুম তখন মনে মনে বলছে, আমাকে ক্ষমা করে দিও অনুশ্রী, দেবীমার কথা রাখতে তোমাদেরকে কষ্ট দিয়ে আমাকে চলে যেতে হচ্ছে, আমি এটা চাইনি তাও বাধ্য হচ্ছি করতে। এই বলে তো কাঁদতে থাকে। আজকের পর্বটি এখানেই শেষ হয়ে যায়। কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না।